দর্শকেরা 7 জন ছিল বাবা, ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি, ওই ছেলেকে আমার বিয়ে করতেও হবে। পুরো পরিবার লোকজন সেজে গেল আমার কথায়। আমি জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায়, কিন্তু আজকের কোনো কিছু তোয়াক্কা করব না আমি। কাউকে এ বিষয়ে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত না আমি। আর এ কথা বলেই ফেললাম সবার সামনে। তারপর মসজিদ থেকে উঠে আমার ঘরে চলে গেলাম। আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি। সবার সামনে এরকম কথা বলতে পেরে আমি খুব ভালো ফিল করছি। আমি এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বললাম। আর এ নিয়ে আমার ভেতরে কোনো অনুতপ্তা কাজ করছে না, বরং মনে হচ্ছে আরও আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল। সম্ভ্রান্ত এক পরিবারের জন্ম আমার, বলতে গেলে সমান চামচ মুখ নিয়ে জন্মেছি আমি। কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া পাওয়া হয়ে ওঠেনি। আর পরিবারের আদর সে তো বলে ওঠে বোঝবার মতো নয়। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার বাবা। ওনার রাজকীয় চলাফেরা সবার সামনে থেকে নেতৃত্ব দেয়, সবাই তারই রাজকীয় চলাফেরার প্রতীক বহন করে। এত কিছুর মাঝেও তিনি আমাকে সময় দিতে একটু ভুল করেন না। আর আমার চাওয়াকে তো নিমিষে মিটিয়ে দিতে পারে বাবা। তাই তো তার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে। কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও আমার সাথে এরকম ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এমনকি কারো সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না আমার বা আমার পরিবারের। যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না, কিন্তু জানবেই বা কতদিন। আর এই চিন্তা নিয়ে আমার পরিবারের এত মাথা ব্যথা। তাই তো আমাকে ফিরে পেতে সবার সামনে পাঠিয়ে প্রশ্নের উত্তরের পর্ব চলল বেশ কিছুক্ষণ। কিন্তু এত কঠিন থেকে কঠিনতম কথার বেড়াজালে যে সবাই হতবাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই 3 দিন আমার পরিবারের আমাকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ মেলাতে পারেনি। তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদের কাউকে চিনতে পারছি কি না। আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার, তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতে আমার পরিবার ছেড়ে কথা বলবে না, খুঁজে কাউকে পেতেই হবে। এরই মধ্যে আমার বলা কথাটা আরও পুড়িয়ে মারছে। একে একে সবাই একটাই প্রশ্ন, আমি কি এরকম ঘটনার পরে বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি? রং ধনুন রং। তখনও ঘরের দরজা বন্ধ করেই বসে আছি। বারবার বাড়ির লোকদের জ্বালাতন আর ভালো লাগছে না। তাই তো চিৎকার করে মাকে বললাম, প্লিজ আমাকে একা থাকতে দাও মা। তারপর অবশ্য কেউ আর আসেনি। আমি জানালার পাশে বসে আছি। সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে গেছে। আকাশে লাল নীলিমার রেখা ফুটে উঠেছে। জানালাটা আরও খুলে দিলাম। চোখের কোণে লেপ্টে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম। উদাস মনে আকাশের পরিবর্তনটা উপভোগ করলাম, ভাঙ্গা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায়। ওরা 7 জন ছিল। ভার্সিটি ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে। আমার পছন্দের ব্রিজের উপর আসতেই একটা নিস্তব্ধ কার আমাকে তুলে নিল। তারপর আমার স্মৃতির পাতায় জ্ঞানশূন্য হয়ে আসছিল। যখন সজ্ঞানে ফিরলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম। খুবই ভয় লাগছিল আমার। ভয় চিৎকার করে উঠলাম, কিন্তু ফিরতির প্রতিধ্বনি আরও ভয়ানকভাবে ধরা দিল আমার কানে। মনে হলো ওই স্থানে জনশূন্য আধারে ভরে আছে। আমি গুটিসুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ আরও ভীতু সন্তুপ্ত হয়ে পড়লাম। কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো, আর কিছু অদ্ভুত চাহনি দিয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড। আমি ভয়ে নিজেকে আরও জড়িয়ে নিলাম আর বললাম, কে আপনারা? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎই কারো পায়ের আওয়াজ থমকে দাঁড়ালো। ওরা একদম চুপচাপ দাঁড়িয়ে ভঙ্গিতে রইল। আমিও কিছুটা বিস্ময় দিয়ে তাকিয়ে রাখলাম। বেশ সুদর্শন একটা লম্বা পুরুষ মাথার ঝাঁকড়া চুল ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো। ওকে দেখে সবাই দাঁড়ালো এবং সালাম দিল। বুঝলাম ইনি ওদের পালের গোদা। রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসলো। আমি চরম ভীতু সন্তুপ্ত হয়ে পড়লাম। আমার থুতনিতে হাত দিতে চোখটা তুলে বলল, বাহ, সুন্দর হয়েছে তো তুমি। ঘৃণা, রাগ, ভয় তিনটাই চরম ধারণ করলো আমার মনে। কিন্তু খুব শান্ত হয়ে ভীতু হয়ে একবার বললাম, কে আপনি? আর আমাকে বা এভাবে এনেছেন কেন? প্লিজ ছেড়ে দিন। কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো। পেছনের দিকে ফিরে ওদের জিজ্ঞেস করলো, খেতে দিস ওকে? ওদের মধ্যে একজন বলল, ওনার দেমাকে খায়নি বড় ভাই। কথাটি শুনে হাসি দিয়ে আমার সামনে এসে এক গালে আলতো করে চুয়ে বলল, রাখো, রাগ দেখাতে নেই, খেয়ে নাও। আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম,
আমায় ছেড়ে দে বলছি। আমার বাবা জানতে পারলে তোদের একজনকে বাঁচিয়ে রাখবে না। ছেলেটি দাঁড়াতে চাচ্ছিল, কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমিষিতে লাল হয়ে গেল। আমার দিকে ভয়ানক চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারলো আর বলল, কি বললি? আরেকবার বল। তোর বাবার এত দম? একে এখনই বুঝিয়ে দে কেন এখানে আনা হয়েছে। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে বলে চলে যাচ্ছিল। আর অন্য ছেলেগুলোর চোখে নজরে আগ্রাসী ভাব নিয়ে আমাকে বিচলিত করে তুলল। আমি নিজের সম্ভ্রম আর নিজেকে বাঁচাতে দৌড়ে লোকটার পা ঝাপটে ধরি। প্লিজ আমাকে ছেড়ে দিন আর ওদেরকে থামতে বলুন। আমাকে এইভাবে শেষ করবেন না। আর আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ প্লিজ ছেড়ে দিন আমায় বলে কান্নায় ভেঙে পড়ি আমি। আর আমাকে অবাক করে ছেলেটি আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুললো। ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। ছেলেটির চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে বলল। আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি ব্যথায় কান্না শুরু করে দিলাম। ছেলেটির একটু দয়া হয় না। হঠাৎই আমাকে দেয়ালে ছুঁড়ে মারলো ছেলেটি। আমি ধাক্কা খেয়ে গেলাম মেঝেতে। তারপর ছেলেটি বিস্ময় এক হাসি দিয়ে লুটিয়ে পড়লো মাটিতে। তারপর হাসতে হাসতে আমাকে বলে উঠল, খুব ভয় পেয়েছো না খুকি, তাই না? তারপর আবারও আমার সামনে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই ভয় তো তোর চোখে আরও দেখতে চাই আমি। ভয়ে আর কিছু বললাম না। তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানলার পাশে গিয়ে গ্রিল দিয়ে দাঁড়িয়ে বলল। হঠাৎই তার মাঝে এক নীরবতার ভর করলো। ও একদম শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও ওর এমন ভাব দেখে আমি ভয় পাই। আবার মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো সাইকোর হাতে বন্দি আমি। কিন্তু হঠাৎই ছেলেটা বাইরের দিকে তাকিয়ে উঠলে বলল, সত্যি আমার কোনো দোষ নেই, তোমাকে এমনিতে তুলে এনেছি। জানো, একটু আগে ছেলেদের দেখে তুমি যেমনটা ভয় পাচ্ছিলে, তেমন অনুরোধ করছিলে, তেমন অনুরোধ আমিও একদিন করেছিলাম, কিন্তু কাজ হয়নি, একেবারেই কাজ হয়নি বলেই বড় শ্বাস নিল ছেলেটা। তারপর জানালার গ্রিলটাকে পেছনে রেখে সামনের দিকে তাকালো। ওর কথাগুলো শুনে আমার অস্বাভাবিক আগ্রহ জেগে উঠল, কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভেতরে দমিয়েছিল। হঠাৎই যেন হিংস্র বাঘের আহত রূপে ফুটল। আমি তখন কিছু বলার সাহস পাচ্ছিলাম না, শুধু দাঁড়ানোর চেষ্টা করলাম ওয়াল ঘেঁষে। তারপর আবার ছেলেটি বলতে লাগলো, দেখো একটু আগে কেমন ঘাবড়েছিলে, অথচ আমাকে তুমি একটু বিশ্বাস করলে না যে তোমার কিছুই হবে না। আর কেনই বা করবে? আমি তো তোমার একদম অপরিচিত। কিন্তু একবার ভাবো, আমি যদি তোমার পরিচিত হতাম এত ভয় পেলা? আমি ওর কথা সাই মেলাতে সংকোচ মাথা নেড়ে বললাম, না, পেতাম না। ও একটু হেসে উঠলে বলল, কিন্তু কি জানো, আমার পরিচিতি একজনকে দেখো সেদিন খুব ভয় পেয়েছিলাম, একটু শুনিনি আমার কথা। এতটুকু বলে আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল, কিন্তু এই ভয় আবারও তোমার বাবা মিস্টার আফজালের চোখেও দেখতে চাই আমি। আমি সেই জন্যই তোমাকে এখানে এনেছি বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আমি তার জবনে গেলাম। ওর কথা শুনে সাহস দিয়ে পিছন দিকে ফিরে ডাকলাম, কিন্তু কিছুতেই সাড়া মিলল না। অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল। আমি নির্বিকার হয়ে মাটিতে বসে পড়লাম আর ভাবলাম, আমার বাবা, কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কি সম্পর্ক, কি সংযোগ তাদের? কোনো উত্তর মিলাতে পারছিলাম না। আমার ভেতরটা অস্থিরতায় ছেয়ে গেল। রংধনুর রং বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। প্রায় সন্ধ্যা নেমে আসবে। এই প্রথমবার বাহিরটা দেখার জন্য জানালা মেলে দিলাম। বাইরের প্রকৃতি আমাকে মুগ্ধ করলো। পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশি ঝর্ণা পড়া খুব কাছ থেকে দেখতে পেলাম। মাঝে মাঝে সাজের বাতাস শুয়ে যাচ্ছে আমাকে। হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে। বোধহয় দূর পাহাড় বৃষ্টি ছুঁয়ে নিয়েছে, কিন্তু কোথায় আমি আটকে আছি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎই সজোরে দরজাটা খুলে গেল। আমি ছিটকে ফিরে তাকালাম সেদিকে। এক হাতে খাবার আরেক হাতে দিয়ে চুল মুছতে মুছতে ছেলেটা ভেতরে প্রবেশ করলো। তার চোখ মুখ দিয়ে নিবিড় মায়া, মনে হচ্ছিল যেন ছদ্ম প্রেমে পড়া রোমান্টিক সেই বালক। জানি না আমার ভেতরে সেই অজানা ভয়টা আর কেন কাজ করছিল না, সবই যেন স্বাভাবিক মনে হচ্ছিল আমার। ছেলেটি খাবারটি আমার দিকে এগিয়ে দিল। এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না। খুব খিদে পেয়েছিল, তাই কিছু না ভেবে খাওয়া দাওয়া শুরু করলাম। মাঝপথে একবার মনে হলো আমি একাই শুধু খেয়ে যাচ্ছি, কিন্তু ছেলেটা কোথায়? ভেবে তুলতে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলতে তাকাতে চোখ সরিয়ে নিল। ভীষণ অবাক লাগছিল আমার। কিছুক্ষণ পর ছিলাম দুজনে। তারপর এক ছেলে রুমে প্রবেশ করলো। আবির ভাই, আপনাকে কেউ ডাকছে। সেই প্রথম ছেলেটার নাম শুনতেছিলাম, আবির। তারপর ওর বাইরে যাবার কারণটা জানতে একটু বিচলিত হয়ে পড়ি, কিন্তু কি যেন হলো। ছেলেটা দ্রুত রুমে ঢুকে আমাকে বলল, খুব চিন্তা হচ্ছে তোমার বাবার।
তোমার জন্য এতদূর পর্যন্ত খোঁজ লাগিয়েছে তোমার বাবা, কিন্তু জানে না এটা আমার এলাকা, এটা আবিরের এলাকা। আবিরের খুব জোরে কথা বলছিল ছেলেটা। এবার আমার বিস্ময়ের মাত্রা বেড়ে চলল। তারপর নিচ থেকে ছেলেটি বলা শুরু করলো, কি শুনবে তুমি বলো, আর শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? আমি বিচলিত হলাম আবারও। জানি না কি অজানা সত্য জানতে চেয়েছি আমি, কিন্তু যত কঠিন হোক না আমাকে জানতেই হবে। আমি মাথা নাড়িয়ে হাস সূচক উত্তর দিলাম। ছেলেটি দম নিয়ে বলল, খুব সাদামাটা পরিবার থেকে ভালো মানুষের মুখোশ পরে বড় হওয়ার তাগিদে আমাকে নিয়ে গিয়েছিল তোমার বাবা। তখন তুমি পৃথিবীতে আসোনি, আমি তখন 6 থেকে 7 বছরের মতো। তোমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সময় ও সুযোগের ব্যাপারে আমাকে মাফিয়া জগতের ডান হাত হিসেবে গড়ে তোলে। তোমার বাবার প্রশ্রয়ে আমার 10 বছরে খুন করি আমি। কিন্তু বলেই ছেলেটা থেমে গেল। আর এদিকে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। নিজের কান আর চোখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবার এরূপ গুণ কীর্তন স্বপ্ন ভাবতে পারিনি আমি। কান্নায় ভেঙে পড়লাম মাটিতে, আর সব মিথ্যে বলে চিৎকার করতে লাগলাম। তারপর ছেলেটিও অশ্রু নয়ন শিখতে আমাকে স্পর্শ করে বলল, বিশ্বাস করো শোভা, আমি শুধু একটুও মিথ্যা বলছি না। আমি মাথা তুলে তাকালাম। তার উৎস চাহনি দেখে আবির বলল, হ্যাঁ শোভা, আমি তোমাকেও চিনি। ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আমি ভালো করে চিনি। আমি তোমায় বলেছিলাম তো, সহ্য করতে পারবে তো তোমায়? আমি কান্নারত অবস্থায় মাথা নাড়ালাম। তুমি তখন তোমার মায়ের গর্ভে, আর আমি তখন 9 থেকে 10 বছরের ছেলে। তোমার বাবা যে আমায় দিয়ে খুন করেছে তা নয়, কথাটি অতি প্রিয় সত্য হলেও সত্য। তোমার বাবা একজন নারী পিপাসু লোক বটে। ঘৃণায় আমার কান্নার বেগ বেড়ে গেল। তারপর আর কথাটা কিছু হজম করতে পারছিলাম না, তাই ছেলেটি কলার চেপে ধরলাম। দেখুন, আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবার সম্পর্কে। আবির এক ঝটকা আমার হাতটা ছাড়িয়ে কান্নারত অবস্থা বলল, এই মেয়ে, তুমি কি ভাবো তোমাকে? বলে আমার বাহু ধুয়ে ঝাঁকি দিয়ে বলল, এই মেয়ে বলো, আমি পারতাম না তোমাকে ধর্ষণ করতে? পারতাম না তোমার সর্বোচ্চ কেড়ে নিতে? বলো, জবাব দাও। কিন্তু কিছুই করিনি তোমায়। কিন্তু কেন করিনি জানো? তোমার বাবার মতো আমি জানোয়ার না। শুধু তোমার বাবাকে বোঝাতে চাই, অন্যের সাথে যেটা অন্যায় সেটা কেন নিজের কলিজার সাথে হলে কেমন লাগে। আবারও সজোরে ঝাঁকি দিয়ে এক নাগারে বলল, এই মেয়ে, জানো, তুমি জানো তোমার বাবার চরম সত্য সম্পর্কে? তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থা তোমার বাবা আমার বোনকে চিৎকার করে কেটে উঠল ছেলেটা। আমার ভেতরের দমড়ে মুচকে গেল। কাঁদতে কাঁদতে ছেলেটি পাগলের মতো হয়ে উঠল। আমি তাকে ঝাঁকি দিয়ে বললাম, কি, প্লিজ বলুন, কি হয়েছে আপনার বোনের? কি হয়েছে প্লিজ বলুন। ছেলেটি কিছুটা শান্ত হয়ে বলল, আমার চোখের সামনে আমার বোনের উপর নির্যাতন করে তোমার বাবা। আমি স্পষ্ট শুনেছিলাম আমার বোনের আকুতি মিনতি। আমি খুব করে চিৎকার করেছিলাম সেদিন, কিন্তু কোনো কথার তোমার বাবা কর্ণপাত করেনি। লজ্জায় কি আমার বোন আত্মহত্যা করে। সেদিন সদ্যগ্রাম থেকে আসা আমার বোনের লাশটা ভালোভাবে দেখতে পারেনি। তোমার বাবা আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয় একটা রুমের ভেতর। তখন কান্নার রোলে কেউ থামতে পারছে না, আর কেউ যদি থামাবার চেষ্টা করছেও না। সে অবিস্মরণীয় ঘটনা। সেদিনের নিজের উপর নিজের ঘৃণা যাচ্ছিল। নিজের কিছুতেই সংযুক্ত রাখতে পারছিলাম না। যে পরিবারকে থেকে এত কিছু দেখেছি, এত কাছ থেকে দেখেছি, এই কথাগুলো আমার মাঝে হজম হচ্ছিল না। আবার একজন বোনহারা ভাইয়ের আর্তনাদ তো আমাকে ঠিক রাখতে দিচ্ছিল না। এক করুণ পরিস্থিতি। পরের দিন সকালে ছেলেটি আমার কাছে আসছিল আর বলছিল, তোমায় বাসায় ফিরিয়ে দিয়ে আসবো, কিন্তু কখনো যদি তুমি এই সত্যতার প্রমাণ লাগে আসবে আমার কাছে। তোমাকে ফিরে আসার অপেক্ষা করব। আর পাহাড়ের শহরে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও বলে ছেলেটি আমার সামনে থেকে চলে গেল। শত ডাকেও ফিরল না ছেলেটি। হঠাৎই দরজায় অবাক করলো, আর সাথে সাথে নিজের ভাবনা মুহূর্তগুলো ছেদ করলো আমায়। মায়ের ডাকে নিজেকে শান্ত করলাম। চোখে জল মুছে মাকে ডাকলাম, জড়িয়ে নিলাম মাকে। মায়ের সাথে মাথা নেড়িয়ে সব কিছু বললাম। হঠাৎই মায়ের প্রশ্ন করলে বসলাম বাবার সম্পর্কে, কিন্তু মায়ের জল কোণের আনাগোড়া দেখতে পাচ্ছিলাম। তার মানে চিরন্তন সত্যের প্রাচীর আজ চিরন্তনভাবেই প্রকাশিত হলো আমার চোখে। তাই তো নিজেকে আর এই পৃথিবীতে কিছুই আটকে রাখছিলাম পারলেন না। তাই তো মাঝরাতে সেই কুয়াশার চাদরে ঢেকেই রওনা হলাম। আর দ্বিতীয় প্রশ্নের জবাবে আসায় সেই পাহাড়ি প্রান্তরে। জানি না এই প্রত্যাবর্তন কিসের জন্য এই পথ চলা। শুধু জানি এই প্রত্যাবর্তন নিজের আশ্রয়ের, নিজের কল্যাণের, নিজের শেষ মহান আশ্রয়ের। গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।